আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। এবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রাতে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে সোমবার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা 2 থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রসঙ্গত, গত শনিবার আন্দোলনের মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, জুলাই গণহত্যার পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। জাতিসংঘের রিপোর্টেও আওয়ামী লীগের লোকজন ও শেখ হাসিনার সব অপকর্মের প্রমাণ মিলেছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, মানবিক করিডোরের নামে সরকার একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। অন্তর্বর্তী সরকার দেশপ্রেমিক ও জনবান্ধব সরকার নয় বলেও মন্তব্য করেন তিনি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবে 2টি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে পিন্টু স্মৃতি সংসদ। এতে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। আজকে আমাদের বিএনপির যে অবস্থান, প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে, তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। বিশ্বের কোনো দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে যারা অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু বলেও মন্তব্য মির্জা আব্বাসের। আমরা সবকিছু সাধারণ নাটক মনে হচ্ছে। যেই শাহবাগ আপনারা বন্ধ করেছেন, মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় রুহুল কবির রিজভী সরকারকে সংস্কারের বিষয়ে দৃশ্যমান কার্যক্রম করার আহ্বান জানান। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। আপনার সংস্কারের কথা বলছেন, আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে শাহবাগের গণজামায়াতে দেয়া আপত্তিকর স্লোগানের দায় নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ দায় স্লোগান দেওয়ার সংশ্লিষ্ট পক্ষকে বহন করতে হবে। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে এসব বলা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় যাদের বিরুদ্ধে গণহত্যার সহযোগিতার অভিযোগ রয়েছে সেসব পক্ষকে রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে এনসিপি। এটা জাতীয় সমঝোতা ও ঐক্যের পথ দৃঢ় করবে এবং জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগী হবে বলে মনে করে এনসিপি।
শেখ হাসিনা জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মাস্টারমাইন্ড এবং এমন হত্যার উস্কানিদাতা, সরাসরি নির্দেশদাতা সহ 5টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে চার্জ দাখিল করে বিচার শুরু করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে এ মামলার তদন্ত প্রতিবেদন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জি.এম. মাহমুদ। গত 5 আগস্ট আন্দোলনের মুখে দেশ ছাড়েন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জুলাই আগস্টের ঘটনার বিচারের উদ্দেশ্যে পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রায় 150 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মাস্টারমাইন্ড উল্লেখ করে হত্যায় উস্কানি ও নির্দেশদাতা সহ 5টি অভিযোগ আনা হয়। তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। হাসপাতালে আহতদের চিকিৎসা না দেয়া এবং আন্দোলনকারীদের ফাঁসাতে সরকারি প্রতিষ্ঠানে আগুন দেয়ার নির্দেশনার অভিযোগও আনা হয় তদন্ত প্রতিবেদনে। বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। প্রতিবেদনে বিভিন্ন গণমাধ্যমের তথ্য সহ ডিজিটাল অনেক তথ্য প্রমাণ যুক্ত করার কথাও জানান তাজুল ইসলাম। যুক্ত করা হয়েছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনও। বিভিন্ন টেলিফোনিক কনভারসেশন, ওয়্যারলেস কনভারসেশন, বিভিন্ন জায়গায় সংরক্ষিত যে ডাটা যেগুলো, সেগুলো আছে। সুতরাং বহুমাত্রিক ডিজিটাল এভিডেন্স এই মামলায় আমরা ব্যবহার করব বলে আশা করছি। সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সাক্ষীদের সংখ্যা ও নাম পরিচয় প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর। সাক্ষীদের নাম পরিচয় এগুলো সম্পূর্ণ ক্লাসিফাইড বিষয়, তাদের নিরাপত্তার স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এটা প্রকাশযোগ্য নয়। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা। স্বাস্থ্যসেবা নিজেই স্বাস্থ্যহীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, একে অপরকে দোষ না দিয়ে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার কোনো কাঠামোর প্রয়োজন নেই বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো পরিস্থিতিতে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। নাজমুল হুদার রিপোর্ট। সম্পূর্ণ অনুষ্ঠানটি দেশের স্বাস্থ্য খাত সংস্কারের অংশ হিসেবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন। ডিসি সম্মেলনের আদলে 64 জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে এই সম্মেলন হচ্ছে। এতে স্বাস্থ্য খাতের মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সংশ্লিষ্টরা। যে দায়িত্ব এখন আপনাদের কাছে ডিসেন্ট্রালাইজ করা হলো, এটা যেন আর কোশ্চিন কালো মন্ত্রণালয়ে ফিরে না আসে, সেই ব্যবস্থার সেই দায়ভার আপনাদেরকে নিতে হবে। সকালে নিজ কার্যালয়ে 2 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় স্বাস্থ্যসেবা নিজেই স্বাস্থ্যহীন বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়ে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে, যে কারণে আমরা পারছি না। মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না। তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব। সিভিল সার্জনরা চাইলে সীমিত সম্পদের মধ্যেও চিকিৎসা সেবার মান আরও 25% উন্নতি করা সম্ভব বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না, এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় যেভাবে আছে সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করব। দেশে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলনের সুফল পাওয়ার আশাও জানান প্রধান উপদেষ্টা। এই যা আছে এর মধ্যে থেকে একটা
বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। নাজমুল হুদা, RTV, ঢাকা। রাখাইনকে করিডোর দিলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ, তাই আরও সতর্ক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের। দেশের স্বার্থে মিয়ানমার জান্তা সরকার বা আরাকান আর্মি কারো পক্ষ নেওয়া উচিত হবে না বলেও জানান তারা। তাই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মানবিক করিডোর নিয়ে সরকারি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানান তারা। জহিরুল ইসলাম খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। মানবিক করিডোর বর্তমান সময়ে দেশের সবচেয়ে বেশি আলোচিত ইস্যু। বাংলাদেশ হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে এই করিডোর নিয়ে হচ্ছে নানা জলঘোলা। রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছাতে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘের এমন প্রস্তাবে সরকারের নীতিগত সিদ্ধান্তের পর চলছে আলোচনা সমালোচনা। তবে ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া হার্জেগোভিনা, কঙ্গো অথবা সিরিয়া কোথাও মানবিক করিডোরের বাস্তবায়ন সফল হয়নি। সর্বশেষ ইউক্রেন রাশিয়াতে জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডোরের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। তাই বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক করিডোর কতটুকু ফলপ্রসূ ও দেশের স্বার্থ রক্ষা হবে তা নিয়ে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এ ব্যাপারে ভূরাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল ও সাবেক কূটনীতিবিদ মোহাম্মদ সাইফুল্লাহ জানান, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সমর্থন ছাড়া করিডোর কার্যক্রম ঝুঁকিপূর্ণ হবে। আরাকান আর্মি এবং ওদের সরকারের সাথে জাতিসংঘের বোঝাপড়া, যদি এটা হয় তাহলে এটা সম্ভাবনা আছে। যদি জান্তা সরকার বা আরাকান আর্মি কোনো একটা পক্ষ যদি এই করিডোর দিতে সম্মত না হয় বা বাংলাদেশেরকে আহ্বান না জানায়, বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মতামত না জানায়, তাহলে সেখানে কিছুটা হলে ঝুঁকি থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটে জানিয়ে বিশ্লেষকরা জানান, দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে করিডোর বিষয়ে এগোতে হবে সরকারকে। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এই যে বিরোধিতা, অহেতুক বিরোধিতা বা যৌক্তিক বিরোধিতা এটা হবেই। সুতরাং রাজনৈতিক দলগুলোর ডেকে এটা মতামত নিতে হবে। 50টি দল যদি বলে যে আমরা এই আমরা চাই, এটা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত নিতে খুব সহায়ক হবে। চট্টগ্রাম হিল ট্রাক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদি হাসান পলাশ জানান, অন্য দেশের সীমান্ত হয়ে মানবিক করিডোর স্থাপন সহজ হওয়া সত্ত্বেও বাংলাদেশ হয়ে কেন প্রস্তাব, এটি চিন্তার বিষয় বলে দাবি করেন তিনি। রোহিঙ্গা ইস্যু নিয়ে আরাকান আর্মির একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, কাজে এখানে ঝুঁকিটা অনেক বেশি। আমরা বা জাতিসংঘ সেই সমস্ত যেখানে বেটার অপশন আছে সেই বেটার অপশনগুলো বিবেচনা না করে কেন বাংলাদেশকে ফোর্স করছে। মিয়ানমারের এই অঞ্চলটি মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচার কেন্দ্র হিসেবে পরিচিত। করিডোর দিলে মাদক বা অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা থেকে যায় বলেও জানান সিএসটি চেয়ারম্যান। একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন, অন্যদিকে মানবিক করিডোর ব্যবস্থা নিয়ে বাংলাদেশ এক জটিল সমীকরণের মধ্যে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য বিচক্ষণতার পরিচয়ের পাশাপাশি বাংলাদেশকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে এই করিডোর নিয়ে। তা না হলে দেশ এক সংকটময় পরিস্থিতির মধ্যে যাবে বলে মনে করছেন তারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনকে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা। রাতে প্রশাসনিক ভবন গ্রাউন্ড ফ্লোরে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এর আগে সকালে উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ। সব বিভাগের ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা জানান, উপাচার্য পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে তাদের আন্দোলন। একজন গণতান্ত্রিক এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে, সেই অচল অবস্থা কাটানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বারবার আমাদের জায়গা থেকে আহ্বান জানিয়েছি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। শিগগিরই দেশে চালু হচ্ছে রোবোটিক রিহ্যাব সেন্টার। জুলাই আন্দোলনে আহত এমন অনেকেই রোবোটিক থেরাপির প্রয়োজন। ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় দেশে রোবোটিক রিহ্যাব সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। চীন থেকে উপহার হিসেবে পাওয়া আধুনিক এই চিকিৎসা সেন্টার চালু হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
সুপার স্পেশালাইজড হাসপাতালে। বর্তমান সরকারের প্রচেষ্টায় চীনের উপহার হিসেবে এই আধুনিক সেন্টারটি চালুর প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে। এরই মধ্যে স্থাপন করা হয়েছে যন্ত্রপাতি। হাসপাতালের বেসমেন্টে এর বেশি কয়েকটি কক্ষে স্থাপন করা হয়েছে ৬২টি বিভিন্ন ধরনের রোবট, যার মধ্যে ২১টি চলবে এআই দিয়ে। হাত পা সহ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের থেরাপির জন্য রয়েছে আলাদা আলাদা রোবট। এই রিহ্যাব সেন্টারটি দেশের চিকিৎসা সেবায় মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তান কার্যকর পদক্ষেপ না নিলে ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে তিনি বলেন, দেশটির কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইলিং সহ্য করবে না নয়াদিল্লি। এছাড়া পাকিস্তানের অভিযান শর্ত সাপেক্ষে সাময়িক স্থগিত হয়েছে বলে জানান নরেন্দ্র মোদী। তবে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ দমন ও কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া ভারত পাকিস্তান উত্তেজনা থেমেছে অনেকটাই। এর মধ্যে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগামের হামলার জন্য পুরোপুরি পাকিস্তানকেই দায়ী করে তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের মোকাবেলা না করলে যে কোনো সময় উঠে যেতে পারে যুদ্ধবিরতি। 100 से अधिक खूंखार आतंकवादियों को मौत के घाट उतारा गया। টানা 4 দিন সীমান্তে গোলাগুলি করলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে তা সাময়িক ও শর্ত সাপেক্ষ বলে জানান নরেন্দ্র মোদী। পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, পারমাণবিক বোমা নিয়ে পাকিস্তানের কোনো ধরনের ব্ল্যাকমেইল সহ্য করবে না নয়াদিল্লি। এছাড়া ভারত কেবল অভিযান স্থগিত করেছে উল্লেখ করে মোদী জানান, এর ভবিষ্যৎ নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। नहीं सोचा था कि भारत इतना बड़ा फैसला ले सकता है। পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে সন্ত্রাসবাদ ও সেখানকার কাশ্মীর নিয়ে কথা বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সিন্ধু চুক্তিতে ফেরার বিষয়ে সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। इस प्रतिज्ञा को परिणाम में बदलते देखा। বিন ইয়ামিন, RTV। খেলার খবর শুরুতেই ক্রিকেট। বিসিবি চাইলে পাকিস্তানে খেলতে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টি-20 দলের নতুন অধিনায়ক লিটন দাস। আরব আমিরাতে সিরিজ খেলতে যাওয়া উপলক্ষে বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। দায়িত্ব পাওয়ায় নিজেই ভালো খেলতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয়ের কথাও জানান লিটন। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে আসলেন বাংলাদেশ টি-20 দলের নতুন অধিনায়ক লিটন দাস। সাম্প্রতিক সময় উইলো সেভাবে হাসছে না এই ট্যালেন্টেড ব্যাটারের। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই কথা ওঠে অধিনায়কত্ব বাড়তি প্রেশার হবে কিনা। যদিও লিটন মনে করেন দায়িত্বকে প্রেরণা হিসেবে নেয়ার, দীর্ঘমেয়াদের দায়িত্ব দল পরিচালনায় আত্মবিশ্বাস দেবে বলে মন্তব্য তার। যেহেতু একটা নতুন সুযোগ আসছে ও আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি, চেষ্টা করব পজিটিভ ওয়েতে চিন্তা করার যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারি। যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো, আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে আস্তে ডে বাই ডে গ্রহণ করার জন্য। চলতি মাসের 25 তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই 5 ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা। সেটির প্রস্তুতি হিসেবেই মূলত আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ। কিন্তু পাক ভারত যুদ্ধ অনিশ্চিত করে দিয়েছে মূল সিরিজই। যদিও লিটন মনে করেন পরিস্থিতি অনুকূলে থাকলে 2 বোর্ড চাইলেই খেলতে যাবে বাংলাদেশ। পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। 2 বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। এ সময় লিটন কথা বলেন ওয়ানডেতে বাংলাদেশের র্যাঙ্কিং নিয়েও। তিনি আশা প্রকাশ করেন শিগগিরই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। কয়েকটা সিরিজ খেললে এই প্লেয়ারগুলো যখন কন্টিনিউ বেসিসে খেলবে আবার ডে বাই ডে উপরে যাবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। 2027 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার শন টেট। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে টাইগার কোচিং প্যানেলে যোগ দেবেন তিনি। 2022 সালে টেটের সঙ্গে আলোচনা হলেও তাকে নিয়োগ দেয়নি বিসিবি। তবে গত বিপিএল এর সময় ফের তার সঙ্গে কথাবার্তার পর চুক্তি করা হয় সাবেক অজি
পেসারকে। এদিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হলো বাংলাদেশে বোলিং কোচের দায়িত্বে থাকা আন্দ্রে অ্যাডামসকে। 2023 সালে অ্যালান ডোনাল্ডের বিদায়ের পর অ্যাডামসের সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও দুপক্ষের সমঝোতায় সেটি বাতিল হয়। রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।